আসসালামু আলাইকুম, শুভ সকাল। কাইরাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। কাইরাল বাংলাদেশ একটি অলাভজনক হেলথ রিসার্চ অর্গানাইজেশন। পাবলিক হেলথ, জিনোমিক্স এপিডেমিওলজি, হেলথ জিআইএস আমাদের গবেষণার মূল উপজীব্য বিষয়সমূহ। আধুনিক ডেটা সায়েন্স টেকনিক্স ব্যবহার করে আমরা একটি সংগঠন প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে কাজ করছি, যা স্বাস্থ্যসেবা খাতকে নিয়ে যাবে উন্নতির নতুন এক দ্বারপ্রান্তে। সম্প্রতি আমাদের প্রতিষ্ঠান বেশ কিছু পাবলিক হেলথ প্রবলেম নিয়ে কাজ করছে, যার মধ্যে রয়েছে ডায়াবেটিস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কোভিড-19 অ্যান্ড থ্যালাসেমিয়া। প্রধান অতিথি এবং আমন্ত্রিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেমিনার। আমি আপনাদের সাথে আছি ফারিয়া ইসলাম ইমা, অ্যাসিস্ট্যান্ট রিসার্চার। বর্তমানে আমাদের পুরো বিশ্ব কোভিড-19 এর এক ভয়াবহতার মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম নয়। 2020 সালের মার্চ মাসে বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, যার সংখ্যাটা তারপর থেকেই ক্রমবর্ধমান। করোনার এই সংকটাপন্ন সময়ের মধ্যে ডেঙ্গু ভাইরাস ইনফেকশনের প্রভাব স্বাস্থ্য খাতে একটি আলাদা চাপ সৃষ্টি করেছে। ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবকে যেন আরো একটু বাড়িয়ে দিয়েছে আমাদের অপরিকল্পিত নগরায়ন, অপরিচ্ছন্ন পরিবেশ এবং সরকারের অব্যবস্থাপনা। 2019 সালে বাংলাদেশ ডেঙ্গু ভাইরাস ইনফেকশনের সর্বোচ্চ প্রাদুর্ভাবের মধ্য দিয়ে গিয়েছে। সরকারের হিসাব মতে 2019 সালে 101,354 জন রোগী ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হয়, যার মধ্যে মারা যায় 164 জন। আমাদের আজকের সেমিনারের আলোচ্য বিষয় দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ডেঙ্গু আউটব্রেক ইন বাংলাদেশ ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। আজকে এ বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। তিনি একজন প্রখ্যাত কীটতত্ত্ববিদ, বিজ্ঞানী এবং জনপ্রিয় পাবলিক স্পিকার। তিনি জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি WHO, গ্লোবাল ফান্ড, ন্যাশনাল ম্যালেরিয়া অ্যান্ড ডেঙ্গু কন্ট্রোল প্রোগ্রাম এবং একাধিক মাল্টিন্যাশনাল কোম্পানির পরামর্শদাতা এবং বহু আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ড সদস্য। আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই খুশি হয়েছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন, সম্ভবত আমি যতটুকু বুঝতে পারলাম, ছাত্রদের সংগঠন একটি গবেষণা ধর্মী একটি সংগঠন তৈরি হয়েছে, যার মাধ্যমে তারা দেশের বিভিন্ন ধরনের রোগ এবং রোগের বিস্তার নিয়ে গবেষণা করছে। সেটি একটি খুবই ভালো উদ্যোগ আমি মনে করি, কারণ বাংলাদেশের এই তরুণ সম্প্রদায় যখন এই গবেষণাতে মনোনিবেশ করবে, তখনই এদেশের গবেষণার মান অনেক উন্নতির দিকে যাবে। আমি সবসময় তরুণ গবেষকদের উৎসাহিত করতে পছন্দ করি এবং তরুণ গবেষকদের সাথে থাকতেও পছন্দ করি। তো আমি এই সংগঠনের আমি জানি না যে কতগুলো কাজ তারা করেছে, বিশেষ করে যেটি প্রয়োজন এই সংগঠন নিয়ে আমি শুরুতে একটু কথা বলে নিই, কারণ আমি এই সংগঠনগুলো খুব পছন্দ করি। আপনারা যারা বিদেশে পড়তে যেতে চান, যারা দেশের বাইরে পড়াশোনার ইচ্ছে আছে, তাদের এই জাতীয় সংগঠন কাজ করা ভালো। এবং এই সংগঠনের মাধ্যমে আপনারা যদি আপনারা যে গবেষণাগুলো করেন, সেই গবেষণাগুলো আন্তর্জাতিক প্রকাশ করতে পারেন, তাহলে আপনারা বিদেশে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাবেন। এই জন্য এই আপনাদের যে সংগঠন আছে, এই সংগঠনের মাধ্যমে আপনারা যে গবেষণাগুলো করেন, সেই গবেষণাগুলো অবশ্যই মেথোডোলজি ঠিক থাকতে হবে এবং ঠিক সুন্দর একটা রিসার্চ ডিজাইন বা রিসার্চ প্ল্যান করে সেই গবেষণাগুলো যদি আপনারা করেন, তাহলে আপনারা সেটি জার্নালে প্রকাশ করতে পারবেন। আর জার্নালে প্রকাশ করলে আপনার
তখন স্কলারশিপ যে প্রতিযোগিতাগুলো হয় সেই স্কলারশিপ প্রতিযোগিতায় আপনারা অনেক এগিয়ে থাকবেন। আমি জাপানের একটি বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর এবং ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যাডভাইজার। জাপানের একটি ইউনিভার্সিটিতে, এই ইউনিভার্সিটিতে যখন কোনো ছাত্ররা অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে, তখন সেই সিলেকশন বোর্ডে আমি থাকি। সিলেকশন বোর্ডে থেকে আমি যেটা দেখেছি, যে কারণে ছাত্ররা স্কলারশিপ থেকে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে, তার একটি অন্যতম কারণ হলো তাদের গবেষণা প্রবন্ধ বা রিসার্চ আর্টিকেল জার্নালে পাবলিশড না থাকা। যদি আপনারা রিসার্চ আর্টিকেল পাবলিশ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা এই বিদেশে পড়াশোনা এবং স্কলারশিপ প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকবেন, এবং আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে যেতে পারবেন। আপনাদের সংগঠনের যারা উদ্যমী কর্মী আছে, যারা কাজ করতে চায়, বিদেশে পড়তে যেতে চায়, তারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমিও আপনাদেরকে সহায়তা করতে পারি। যারা জার্নালে আর্টিকেল লিখতে পছন্দ করেন বা যোগ্যতা আছে, তারা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি গবেষণার মানুষ, গবেষণা করতে পছন্দ করি। আমিও আপনাদেরকে গবেষণার প্ল্যান দিতে পারি। ৩-৪ জন মিলে একটি করে গবেষণা করে আপনারা জার্নাল আর্টিকেল লিখতে পারেন এবং সেই জার্নাল আর্টিকেল জার্নালে প্রকাশ করতে পারেন, যেটি আপনার স্কলারশিপে উপকারে আসবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় সহায়তা করব। আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি চ্যাট বক্সে নাম্বার দিয়ে দিব একটু পরে। আপনারা যোগাযোগ করলে আমি আপনাদের বিদেশে পড়াশোনার ব্যাপারটাতে হেল্প করব, সহায়তা করব বলে আমি মনে করি আর কি, আপনারা যেহেতু কাজ করছেন এই বিষয়টিতে। এবার আমি আমার আজকের প্রেজেন্টেশনে যেতে চাই। আমি প্রেজেন্টেশনটা আমি ভেবেছিলাম যে এই অডিয়েন্স রিসার্চার অডিয়েন্স না, এজন্য আমি প্রেজেন্টেশনটা তৈরি করেছি বাংলায়। আমার প্রেজেন্টেশন ইংরেজিতেও আছে। আমি সহজ করার জন্য এটিকে বাংলায় তৈরি করেছি। আমি আজকে বাংলাটা প্রেজেন্ট করি। আপনাদের যারা ইংরেজিতে প্রেজেন্টেশন দেখতে চান, আরো আপনাদের সাথে কথা হবে। আমি সে সময় আপনাদেরকে ইংরেজিতে এটি দেখাবো। আজকে আমাদের বিষয় হচ্ছে মশা এবং মশাবাহিত রোগ। এই সময়ে আপনারা জানেন যে সবচেয়ে আমরা এখন উদ্বিগ্ন আছি ডেঙ্গু নিয়ে। আজকেও আমি বেশ কয়েকটি টেলিভিশনে এই ডেঙ্গু নিয়ে সাক্ষাৎকার আপনাদের সেমিনারের শুরুতেই আমি দিলাম। যে আপনারা জানেন যে ঢাকা শহর এবং ঢাকার আশেপাশে বেশ কিছু জায়গা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। যেমন আজকে বিশেষ একটি নিউজ যাচ্ছে, সেটি হলো ঢাকার একটি জায়গা, প্রতিটা বাড়িতে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জুরাইন, যাত্রাবাড়ি, পোস্তখোলা, এই এলাকাটার মানুষ প্রায় প্রতিটি বাড়িতেই ডেঙ্গু রোগী আছে। সেটি আজকে যাচ্ছে। আমাদের সকলের সম্মিলিত প্রয়াস, সচেতনতা এবং আমরা যারা গবেষক আছি তাদের উদ্যোগ সব মিলে আমাদেরকে ডেঙ্গু থেকে মুক্ত রাখতে পারে। আমার পরিচয় আপনারা শুনেছেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক হলেও আমি মেইনলি প্রধানত কাজ করি মশাবাহিত রোগ এ নিয়ে। আমি 21 বছর যাবত এই মশা নিয়েই কাজ করছি। আমি মশা নিয়ে জাপানের কানাজাওয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি এবং এরপরে এই মশা নিয়েই সবসময় কাজ করে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয়ে আমরা যে বিষয়গুলো, আপনাদের কি স্লাইড দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যাচ্ছে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিশ্বের সর্বাধিক প্রাণনাশক প্রাণী মশা, মশার প্রাণীজগতে অবস্থান, মশার জীবনচক্র, বিস্ময়কর দৈহিক গঠন ও জীবন আচরণ, সংক্রামক ব্যাধি বিস্তারে মশার ভূমিকা এবং এডিস ও কিউলেক্স মশার নিয়ন্ত্রণ ব্যবস্থা কিরকম হতে পারে। আপনারা সবাই মশা সম্বন্ধে জানেন এবং একটি জিনিস হয়তো আপনারা জানেন না, সেটি হচ্ছে মশা হলো পৃথিবীর সর্বাধিক প্রাণনাশক প্রাণী। পৃথিবীতে যত মানুষ মারা যায়, প্রাণীদের আক্রমণে যত মানুষ মারা যায়, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মশার কামড়ে মানুষ মারা যায়, মশাবাহিত রোগ থেকে মারা যায়। আর দ্বিতীয় অবস্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে মানুষই মানুষকে মারে। যেমন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে নানা ধরনের সমস্যায়, যুদ্ধ বিগ্রহ, এসব কারণে যে মানুষ মারা যায়, সেটি মানুষের মাধ্যমেই মানুষ মারা যায়, সেটি হলো দ্বিতীয় অবস্থানে আছে। তবে সবচেয়ে সর্বোচ্চ অবস্থানে আছে মশা, যেটি
মানুষকে সবচেয়ে বেশি মেরে ফেলে। ডব্লিউএইচও এটাকে ওয়ার্ল্ড ডেডলিয়েস্ট অ্যানিমাল হিসেবে নির্ধারণ করেছে। আপনারা যে ছবিটি দেখছেন সেখানে দেখা যায় 7,25,000 মানুষ পৃথিবীতে মারা যায় এই মশার কামড়ে এবং 4,75,000 মানুষ মারা যায় মানুষের আক্রমণে। এছাড়া তারপরের অবস্থানে আছে স্নেক বা সাপ। সাপের কামড়ে মারা যায় 50,000 মানুষ প্রায় বছরে। এছাড়াও অন্যান্য যে অ্যানিমেল আছে সেটি আপনারা দেখছেন যে এলিফ্যান্ট বা পিগ, লায়ন, উলফ এবং শার্ক এদের মাধ্যমেও বেশ কিছু মানুষ মারা যায়। মশাবাহিত রোগ শুধু ডেঙ্গুতে প্রতি বছর আক্রান্ত হয় প্রায় 4 মিলিয়ন মানুষ। 3.9 মিলিয়ন মানুষ শুধুমাত্র ডেঙ্গুতে আক্রান্ত হয়, যেটি বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি এর ভয়াবহতা। বিজ্ঞানের ছাত্র হিসেবে এর প্রাণীজগতে এর অবস্থানটা আমাদের জানা দরকার। তার আগে এই মশার আমরা জানি যে পৃথিবীতে 3,500-এরও অধিক প্রজাতির মশা আছে। 3,500-এরও অধিক প্রজাতির মশা। এ পর্যন্ত বাংলাদেশে আমাদের বিভিন্ন বিজ্ঞানীদের রেকর্ডে 123 প্রজাতির মশা আমরা এই পর্যন্ত লিপিবদ্ধ করতে পেরেছি। 123। আর বর্তমান ঢাকাতে পাওয়া যায় 14 প্রজাতির মশা। এই এক একটি মশার শরীরের গঠন, তার যে আকৃতি, আকার এক এক রকম। তবে সাধারণত একটি মশা 10 মিলিমিটার লম্বা একটি ক্ষুদ্র প্রাণী। এই প্রাণীটি প্রাণীজগতের আপনারা জানেন যে আর্থ্রোপোডা পর্বের যেটি যদি আমরা ক্লাস বলি ইনসেক্টা বা পোকামাকড়ের যে ক্লাস, এই পোকামাকড়ের ক্লাসের একটি অ্যানিম্যাল বা প্রাণী। মশার এখানে একটি ছবি আছে, সে ছবিটি যেটি দেখছেন সেটি হলো মশার এই যে প্রোভোসিস যেটাকে বলে, যেটা আপনার উপরে দেখছেন সুরের মধ্যে, যেটা দিয়ে সে রক্ত গ্রহণ করে। এই প্রোভোসিসটার মানে অত্যন্ত সূক্ষ্ম গঠন থাকে। একটি মশার দেহকে 3টি ভাগে ভাগ করা হয়। এই অংশটা হচ্ছে হেড রিজিয়ন বা মাথা, মাঝখানেরটি থোরাক্স রিজিয়ন এবং শেষেরটি হচ্ছে অ্যাবডোমেন রিজিয়ন। এই হেড রিজিয়নে তার প্রোভোসিস, রক্ত খাওয়ার যে অঙ্গ, সেই অঙ্গটি থাকে। আর মাঝখানে যে থোরাসিক রিজিয়ন, সেই থোরাসিক রিজিয়নে তার লেগ, উইং এদের অবস্থান। মশার জীবন পদ্ধতি এবং জীবনাচরণ আপনারা জানেন যে শুধুমাত্র স্ত্রী মশা রক্ত খায়। আপনারা কি কেউ বলতে পারবেন স্ত্রী মশা কেন রক্ত খায়? এখানে কি প্রাণীবিদ্যার ছাত্র আছে? কেউ প্রাণীবিদ্যার ছাত্র কি কেউ আছে? কেউ কি বলতে পারেন স্ত্রী মশা কেন রক্ত খায়? স্যার, যখন হচ্ছে ডিম পাড়ার প্রয়োজন হয়, আই মিন প্রেগন্যান্ট অবস্থায় আর কি স্ত্রী মশা ওই মোমেন্টে হচ্ছে রক্তটার প্রয়োজন পড়ে। কেন, কি কারণে ওই সময় প্রয়োজন? স্যার, ডিমের হচ্ছে বিকাশের জন্য অ্যাকচুয়ালি তখন। ও ঠিক বলেছে যে স্ত্রী মশার পেটে যখন ডিম আসে, সেই ডিমের পরিপূর্ণতা এবং ডিমের ফার্টিলাইজেশনের জন্য তার ব্লাড প্রোটিনের প্রয়োজন পড়ে। রক্তের যে প্রোটিন, সেই প্রোটিনটার প্রয়োজন পড়ে। আর এই জন্য একটি মা তার পরবর্তী প্রজন্মকে পৃথিবীতে রেখে যাওয়ার জন্য পাগলের মতো হয়ে যায় এই সময়টায় রক্ত খাবারের জন্য। আর এই জন্য স্ত্রী মশাই শুধুমাত্র রক্ত খায়, পুরুষ মশা রক্ত খায় না। আপনারা যে এই ডান পাশে যে ছবিটি দেখছেন, ডান পাশে দেখেন এই যে ছবিটা আছে, সেই ছবিটাতে পুরুষ মশা দেখা যাচ্ছে যার প্রোভোসিস নাই। যে প্রোভোসিস দিয়ে রক্ত পান করবে সেই প্রোভোসিসটা ওরকম স্ট্রং না। এখানে উপরে যে স্ত্রী মশাটার প্রোভোসিস খুবই শার্প, এটি এই প্রোভোসিস দিয়ে সেই স্ত্রী মশাটি রক্ত খেতে পারে। আর নিচেরটি হচ্ছে পুরুষ মশার প্রোভোসিস। এই দুটি হচ্ছে পুরুষ মশার প্রোভোসিস, যে কারণে সে রক্ত খেতে পারে না বা তার রক্ত খাওয়ার প্রয়োজনীয়তা নেই। একটি স্ত্রী মশা, পুরুষ মশাগুলো ফুল, ফল এবং উদ্ভিদের রস খেয়ে জীবনযাপন করে। আমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে পুরুষ মশা তাহলে কি খায়? পুরুষ মশা ফুল, ফল এবং
যে কোনো উদ্ভিদের রস খেয়ে জীবনযাপন করে, স্ত্রী মশাও তার জীবনের বেশিরভাগ সময় এই উদ্ভিদের রস, ফলের রস খেয়ে জীবনযাপন করে। জীবনের শুধুমাত্র একটি সময়ে সে রক্ত পান করে, সেটি মানুষের রক্ত হতে পারে, সেটি অন্য কোনো প্রাণীর রক্ত হতে পারে। স্ত্রী মশা শ্বাস এবং ঘামে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড এবং অক্টানল শনাক্ত করে রক্ত মাংসের হোস্ট সন্ধান করে। যখন একটি মহিলা মশা বা স্ত্রী মশা কার্বন ডাইঅক্সাইড বায়ুতে অনুভব করে, উৎসটি না পাওয়া পর্যন্ত সে উড়ে যায়। মশার বাঁচার জন্য রক্তের প্রয়োজন হয় না। আমরা আমাদের আপনারা জানেন যে সব মানুষকে কিন্তু মশা সমান কামড়ায় না। অনেকেই আপনারা যারা শুনছেন দেখবেন কাউকে মশা বেশি কামড়ায়, কাউকে মশা কম কামড়ায়। তার অনেকগুলো কারণ আছে। যে মানুষের দেহে কার্বন ডাইঅক্সাইডের নিঃসরণ বা নির্গমন যত বেশি, তার গায়ের গন্ধ মশার তত বেশি পছন্দ। আবার ও পজিটিভ রক্ত যাদের, তাদেরও মশা বেশি পছন্দ করে। যাদের স্কিন সফট, তাদেরকেও মশা বেশি কামড়াতে পছন্দ করে। এজন্য মশার যে কামড়ানোর ধরন এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম। বাচ্চাদের শরীরে মশা বেশি কামড়াতে পছন্দ করে, কারণ বাচ্চাদের শরীর নরম থাকে। এখানে আপনারা মশার একটি ছবি দেখতে পাচ্ছেন। মশার ডিম পাড়ছে, উপরে পানির উপরে মশা ডিম পাড়ছে। এটি কিউলেক্স মশা। এই কিউলেক্স মশা এরকম মৌচাকের মধ্যে যেরকম মৌমাছি তার বাচ্চাকে সংরক্ষণ করে, সেরকম একটি চাকের মতো থাকে। ঠিক এটাও একটি চাকের মতো আকৃতিতে এটাকে আমরা বলি এগ্রাফট। নৌকাকৃতির পানির মধ্যে ভেসে থাকে, এটি কিউলেক্স মশার ডিম। কিউলেক্স মশার ডিম এরকম নৌকাকৃতির থাকে, কিন্তু এরিস মশার ডিম আবার ছোট ধানের মতো মনে হয়, সেটি খুব ছোট। একটি আলাদা আলাদা ডিম এরিস মশা পারে, আর কিউলেক্স মশা একসাথে এক চাকে বা একটি এগ র্যাফটে ডিম পারে, এবং এটি পানির উপরে ভেসে থাকে, এবং পানির 3-4 দিন ভেসে থাকার পর সেটি ফুটে লার্ভা তৈরি হয়। লার্ভার নিচে যেটি দেখছেন পানির মধ্যে ঝুলে আছে, এটি হচ্ছে লার্ভা। এই লার্ভা দশায় একটি মশা 7 থেকে 10 দিন জীবনযাপন করে। তারপর এই মশাটি যায় পিউপা দশায়, এটি হচ্ছে পিউপা। এই পিউপা দশায় সে 1 থেকে 3 দিন সে জীবনযাপন করে, তারপর সে উড়ন্ত মশায় রূপান্তরিত হয়। ডিম থেকে পিউপা পর্যন্ত এই সময়টায় সে তার জীবনচক্র পানিতে কাটায়, এবং পিউপা থেকে যখন সে পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়, তখন তার টেরেস্ট্রিয়াল মুড অফ লিভিং অথবা এই স্থলজ জীবনযাপন শুরু হয়। এজন্য ব্যাঙের মতো মশাকে অনেক সময় উভচর প্রাণী হিসেবে বলা হয়ে থাকে। এই প্রাপ্ত মশাটি আবার 10 থেকে 15 দিন বাঁচে। 10 থেকে 15 দিন বাঁচার পরে সে আবার ডিম দেয় পানিতে। ডিম দেওয়ার পরে তার জীবনচক্র শেষ হয় অথবা সে মারা যায়। এরকম ভাবে একটি মশা তার জীবনচক্র 20 থেকে 30 দিন সম্পন্ন করে তার জীবনচক্র। তার মানে একটি মশার জীবন ম্যাক্সিমাম হলে 1 মাস। এখানে এডিস এবং কিউলেক্স মশার দুটি তুলনামূলক জীবনচক্র দেখানো হয়েছে। এখানে আপনারা দেখেন বাম পাশে যেটি আছে সেটি হচ্ছে কিউলেক্স মশা। কিউলেক্স মশার ডিম আমি যেরকম বলছিলাম যে একটি মৌচাকের মতো মনে হয়, এবং এটি এগ্রাফট বা দেখতে কিছুটা নৌকাকৃতির মধ্যে পানিতে ভেসে থাকে। আর কিউলেক্স মশার ডিম কালো ধানের মতো মনে হয়, এবং এটি যেটি আপনারা ছবিতে দেখছেন ডান পাশে, এটা হচ্ছে এডিস মশার ডিম। তাই এডিস মশার ডিম এবং কিউলেক্স মশার ডিম দেখেই সম্পূর্ণভাবে আলাদা করা যায়। তারপর হচ্ছে এডিস মশার লার্ভা, এটি হচ্ছে কিউলেক্স মশার লার্ভা। পিউপা, এটি হচ্ছে পিউপা। এটা কিউলেক্স মশা পানি থেকে জন্মাচ্ছে পিউপা থেকে, এটি এডিস মশা পানি থেকে জন্মাচ্ছে পিউপা থেকে। তারপরে এডিস মশার চেহারা আমরা চিনি, গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে, আর কিউলেক্স মশার গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে না। কিউলেক্স মশাটা বছরের শীতকালে এর প্রাদুর্ভাব বেশি থাকে, আর এডিস মশার প্রাদুর্ভাব বেশি থাকে বর্ষাকালে। এবার আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। আপনারা যদি একটু ধৈর্য ধরেন, আমরা এডিস মশা যে ডেঙ্গু হচ্ছে আমাদের এখন,
সেই ডেঙ্গুটা ছোট্ট একটি পতঙ্গ মশা, এই মশা মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে ওঠে, রোগ ছড়ায়, মারা যায় পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ। আজ আপনাদের দেখাবো এই মশার আদ্যপান্ত। আমাদের বাড়ির আশপাশে জমে থাকা বিভিন্ন পাত্রে যে পানি জমে থাকে, সেই জমা থাকা পানিতেই এডিস মশা হয়। কোনো জায়গায় যদি পানি 7 দিন জমে থাকে, তাহলে আপনি যদি সেখানে ছোট্ট ছোট্ট চঞ্চল পোকামাকড় দেখতে পান, তাহলে ভাববেন এখন কি শেয়ার হয়েছে ভিডিও? এডিস মশা। জি স্যার। জি স্যার, হয়েছে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, যেমন আপনি বালতি, ড্রাম, কনস্ট্রাকশন সাইডের লিফটের গর্ত এবং ইট ভিজানোর চৌবাচ্চা, টায়ার, এইসব পাত্রে এডিস মশা হয়। জি, বর্তমান ধ্বংসের কারণ হচ্ছে বিভিন্ন পাত্র আপনার এবং আমার বাড়ির আশপাশে জমিয়ে রাখা। ভয়ঙ্কর এডিস মশা কোথায় ডিম পারে, কি খায়, চলুন দেখে আসি তার জীবনচক্র। এডিস মশা পানিতে ডিম পারে এবং পানিতে যে ডিম পারে সে ডিমগুলো ছোট্ট ছোট্ট কালো দানার মতো দেখায়। এই কালো দানা পানিতে যখন থাকে, সেখান থেকে তারা 2 থেকে 3 দিনের মধ্যে ফুটে বাচ্চা বের হয়। সেই বাচ্চাটাকে আমরা বলি লার্ভা। এই লার্ভা দশাটা দেখতে খুবই চঞ্চল এবং পানির মধ্যে সে চঞ্চল ভাবে ঘুরে বেড়ায় এবং পানিতে যে জোপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন থাকে, তাদেরকে খেয়ে তারা জীবনযাপন করে। লার্ভা দশায় তারা অন্য কিছু খায় না, পানিতে থাকা বিভিন্ন উপাদানই খেয়ে বেঁচে থাকে। লার্ভাটা দেখতে ছোট্ট মাছের পোনার মতো দেখতে মনে হয়। এই লার্ভা দশায় একটি মশা 7 থেকে 10 দিন জীবনযাপন করে, তারপরে সে পিউপা দশায় যায়। পিউপা দশাটা ইংরেজি কমার মতো দেখতে। এই ইংরেজি কমাটা যে পিউপা দশাটা, এই পিউপা দশায় তারা কোনো খাবার খায় না। 2 দিন পরেই সেই পিউপা দশায় থেকে একটা পূর্ণাঙ্গ মশা বেরোয় আসে এবং সেখানেই তার পানির জীবন চক্র শেষ হয়। একটি মজার তথ্য দিয়ে রাখি, আপনারা হয়তো মনে করেন যে মশার মূল খাবার রক্ত। আসলে মশার মূল খাবার রক্ত নয়। মশা উদ্ভিদের রস এবং ফলের রস খেয়ে জীবনযাপন করে। মশা শুধুমাত্র তার জীবনের একটি সময় রক্ত খায়, যখন তার পেটে ডিম আসে। একটি পুরুষ মশার সাথে স্ত্রী মশা যখন মিলিত হয়, তখন স্ত্রী মশার ডিম ফুটে বাচ্চা হওয়ার জন্য তার রক্তের প্রোটিনের দরকার পড়ে। তাই স্ত্রী মশাই তার পেটে ডিম আসা অবস্থায় সে রক্ত পান করে। ডেঙ্গুর বাহক এডিস মশা থেকে বাঁচার উপায় কি, কিভাবে আমরা একে নিয়ন্ত্রণ করব? আমাদের বাড়ির আশপাশে যে পাত্রগুলো থাকে, যে পাত্র পানি জমে থাকে, সেই পাত্রগুলিকে উল্টিয়ে রাখুন, যেন কোনোভাবেই সেই পাত্রে পানি জমতে না পারে। আপনি যে বাড়ি করছেন, সে বাড়ির লিফটের গর্ত, ইট ভেজানোর চৌবাচ্চা, সেখানে যে পানি জমে থাকে, সেখানে আপনি নিয়মিত ব্লিচিং পাউডার দিন অথবা কীটনাশক ব্যবহার করুন। মনে রাখবেন, আপনার আমার বাড়ির বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। এসব পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন আর এডিস মশার বংশবৃদ্ধি রোধ করুন। সচেতন হন, ডেঙ্গু মুক্ত দেশ করুন। এখানে কি দেখা গেল বলেন তো? ডেঙ্গু মশার পানিতে জীবন চক্র। জীবন চক্র না, ঠিক স্যার, এটা আসলে সচেতনতা তৈরি করা যে আমাদের এইসব কাজগুলো করা থেকে বিরত দেয়া যাবে না, কারণ এতে ঠিক জীবনচক্র না, সেটা হচ্ছে এডিস মশা কোথায় হয় এবং এডিস মশাকে কিভাবে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি এবং কিভাবে আমাদের পরিবারের মানুষজনকে এডিস মশা থেকে রক্ষা করতে পারি, সেরকমই একটি বিষয় এখানে বোঝানো হয়েছে, যেন সবাই আমরা সচেতন থাকতে পারি। এবার আমরা এখানে ছিলাম, আমরা একটা ভিডিও দেখলাম। এবার যদি আমরা যাই আরেকটা জায়গায়, এখানে ডান পাশের ছবিটা দেখছেন, সেটা হচ্ছে একটি হচ্ছে এডিস মশার জীবনচক্র, একটি কিউরেক্স মশার জীবনচক্র, আরেকটি হচ্ছে অ্যানোফিলিস মশার জীবনচক্র। এই তিনটার, যেমন এডিস মশার ডিম ধানের মতো, কিউরেক্স মশার ডিম মৌচাক বা নৌকার মতো, আর এই অ্যানোফিলিস মশার ডিম এটি এবার আরেক রকম দেখতে। এরকম আবার অ্যানোফিলিস মশা যদি বাস্তবে আপনারা
পূর্ণাঙ্গ মশা দেখেন এটি ফাইটার প্লেনের মতো তার পেছনের দিকটা উপরের দিকে উঠিয়ে বসে। কিউলেক্স মশা নরমালি বসে এবং এডিস মশাও নরমালি বসে। এডিস মশার গায়ে পায়ে ডোরা কাটা দাগ থাকে। এভাবে আমরা এডিস, কিউলেক্স এবং অ্যানোফিলিস মশাকে চিনতে পারি। পৃথিবীতে আমি শুরুতেই বলেছি পৃথিবীতে প্রায় ৩,৫০০-এরও অধিক প্রজাতির মশা আছে এবং বাংলাদেশে আমরা এই পর্যন্ত ১২৩ প্রজাতির মশা পেয়েছি। মশা পৃথিবীতে অনেক ধরনের রোগ ছড়ায়, যেমন এডিস মশা যদি আমরা বলি, এডিস মশা দেখেন এখানে কত ধরনের রোগ ছড়ায়। প্রথম হচ্ছে যে জিকা ভাইরাস, চিকনগুনিয়া, ইয়েলো ফিভার এবং ডেঙ্গু ফিভার, এই কয়েকটা ছড়ায় এডিস মশা। আবার এডিস অ্যালবোপিক্টাস এবং এডিস ইজিপ্টাই, এই দুইটা মশাই এই রোগগুলো ছড়ায়। তারপরে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া এবং লিমফ্যাটিক ফাইলিয়াসিস ছড়ায়, আর কিউলেক্স মশা লিমফ্যাটিক ফাইলিয়াসিস এবং ওয়েস্টাল ফিভার ছড়ায়। এরকম পৃথিবীতে এক এক ধরনের মশা এক এক ধরনের রোগ ছড়ায়। যেমন বাংলাদেশে ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশার দুটি প্রজাতি, একটি এডিস অ্যালবোপিক্টাস এবং একটি এডিস ইজিপ্টাই। মশা আপনারা অনেকেই শুনে থাকেন যে মশা কখন কামড়ায়। প্রজাতি ভেদে মশা কামড়ানোর অভ্যাসটা ভিন্ন। যেমন এডিস মশা সারাদিনই কামড়ায়, সকালে এবং বিকালে একটু বেশি, কিন্তু এডিস মশা সারাদিন কামড়াবে। কিউলেক্স মশা সন্ধ্যার পর থেকে রাতে কামড়াতে পছন্দ করে, অ্যানোফিলিস মশা রাতে কামড়াতে পছন্দ করে। এরকম প্রজাতি ভেদে মশার কামড়ানোর স্বভাবের ভিন্নতা রয়েছে। আবার বিশ্রামের অভ্যাস এবং তার বিস্তার কতদূর সে উড়ে যাবে সেটাও প্রজাতি ভেদে ভিন্নতা রয়েছে। এগুলো আপনারা যারা মশা নিয়ে বা মশাবাহিত রোগ নিয়ে যারা বেশি ইন্টারেস্টেড তারা হয়তো এটি আরো বেশি গভীরে জানার চেষ্টা করবেন। সকলের জন্য হয়তো এত গভীরে জানার কোনো প্রয়োজন নেই। একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে মশাটি আপনারা দেখছেন সেই মশাটির নাম টক্সোরিঙ্কাইটিস মশা। এই মশাটির লার্ভা এবং এই মশাটির যে পূর্ণাঙ্গ মশা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মশাটি রক্ত খায় না। এই মশাটির যে প্রোবোসিস আপনারা দেখছেন, যে প্রোবোসিসটা দেখেন বাঁকা, এই প্রোবোসিস দিয়ে সে রক্ত খেতে পারে না। এই মশাটি একটু অদ্ভুত চরিত্র আছে, সেটা হচ্ছে এই মশার যে লার্ভা আপনারা দেখছেন এই লার্ভাটি অন্য মশার লার্ভাকে খায়। মানে এই মশা দিয়ে অন্য মশাকে নিয়ন্ত্রণ করা যায়। কিভাবে? যদি আপনারা নিজেরা গ্রো করাতে পারেন, যেমন আমার ল্যাবরেটরিতে কালচার আছে, এরকম কালচার করা যায়। আপনি কালচার করে এর বাচ্চা কাচ্চা তৈরি করতে পারবেন। বাচ্চা কাচ্চা তৈরি করে সেগুলো আপনার প্রকৃতিতে ছাড়তেও পারবেন, অথবা আপনি আপনার বাড়ির আশপাশে ছেড়ে দিলে তারা মশাকে খেয়ে জীবনযাপন করে। এই মশাটা মানুষের কোনো ক্ষতি করে না, মানুষের কোনো রোগও সৃষ্টি করে না, কারণ এটি মশা মানুষকে কামড়াতেই পারে না, কারণ তার প্রোবোসিসটা আপনারা দেখছেন যে প্রোবোসিসটা বাঁকা, এই জন্য সে মানুষকে কামড়াতে পারে না। এবার আসি আমরা মশা নিয়ন্ত্রণের বিষয়। মশা নিয়ন্ত্রণের বিষয়টিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদেরকে জানতে হবে মশা জন্মানোর স্থানটা আসলে কোথায়। মশা জন্মানোর স্থান ভেদে মশা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা ভিন্ন হবে। যেমন মশার জন্মানোর স্থান, যেমন এডিস মশা পাত্রে জমা পানিতে হয়, আর কিউলেক্স মশা হয় ড্রেন্ড বা নর্দমা এবং নোংরা পানিতে। তাহলে আমরা এডিস মশাকে লার্ভাকে যদি দমন করতে যাই তাহলে আমাদেরকে পাত্রে জমা পানি পরিষ্কার করতে হবে অথবা পাত্রে লার্ভিসাইড দিতে হবে, আর ড্রেন্ড বা নর্দমা পরিষ্কার করতে হবে কিউলেক্স মশা নির্মূলের জন্য এবং ড্রেন্ড বা নর্দমাতে লার্ভিসাইড প্রয়োগ করতে হবে। মূল প্রজনন মৌসুম যদি আমরা বলি, জুন থেকে সেপ্টেম্বর হচ্ছে এডিস মশার প্রজনন মৌসুম এবং ডিসেম্বর থেকে মার্চ হচ্ছে কিউলেক্স মশার প্রজনন মৌসুম। সমন্বিত মশক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা মশাকে নিয়ন্ত্রণ করতে বলি। সমন্বিত মশক ব্যবস্থাপনার 4টি কম্পোনেন্ট আছে। একটি হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণ, 2 নম্বর রাসায়নিক নিয়ন্ত্রণ, 3 নম্বরটা হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ, 4 নম্বরটা হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। পরিবেশগত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে পাত্র অপসারণ এবং পাত্র উল্টিয়ে রাখা, সেটি হচ্ছে এডিস মশার ক্ষেত্রে।
আর কিউলেক্স মশার ক্ষেত্রে ডোবা নালা পরিষ্কার করা। রাসায়নিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ফগিং এবং লার্ভিসাইডিং, কিউলেক্স মশার ক্ষেত্রেও ফগিং এবং লার্ভিসাইডিং। জীবন নিয়ন্ত্রণ ক্ষেত্রে কপি পোর্টস এডিস মশার ক্ষেত্রে, আর কিউলেক্স মশার ক্ষেত্রে গাপি মাস্কের ব্যবহার করা যায়। জনগণকে সম্পৃক্ত করা এডিস মশার ক্ষেত্রেও যেমন দরকার, ঠিক কিউলেক্স মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও জনগণকে সম্পৃক্ত করেই মশাকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন। এই ছিল সংক্ষিপ্ত ভাবে আপনাদের বলার মতো আমার কিছু। আমি হয়তো পুরোপুরি ডিটেলে সবকিছু যাইনি, কারণ আপনাদেরকে আমি জানি না যে আপনারা আসলে কোন বিষয়ের ছাত্র। এজন্য আমি মানে সুপারফিশিয়াল যে নলেজটি আপনাদেরকে, বেসিক যে নলেজটি আপনাদেরকে দেওয়া দরকার, সেই পর্যন্তই আমি দিয়েছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আরো বেশি কৃতজ্ঞতা আপনারা যে আমাকে দাওয়াত করেছেন আপনাদের অনুষ্ঠানে, বা আমাকে আপনারা মূল্যবান মনে করেছেন, সেজন্য আমি আপনাদের যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আপনাকেও ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং মূল্যবান বক্তব্যটি রাখার জন্য। এখন আমাদের এখানে উপস্থিত সকলে প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। যারা স্যারকে এই প্রেজেন্টেশনের উপর প্রশ্ন করতে চান তারা চ্যাট বক্সে তাদের প্রশ্ন দিতে পারেন। আমি আপনাদের পক্ষ থেকে স্যারকে প্রশ্ন পড়ে শোনাবো এবং স্যার সেগুলোর উত্তর করবেন আশা করি। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে চ্যাট বক্সে লিখতে পারেন। স্যার, আমাদের একজন প্রশ্ন করেছেন ওয়াহিদ আরাফাত, এবছর ডেঙ্গু পেশেন্টের তুলনামূলক আইসিইউ সাপোর্ট বেশি লাগার কারণ কি? আপনারা হয়তো জেনে থাকবেন যে আইসিইউ সাপোর্ট একজন ডেঙ্গু পেশেন্টের কখন লাগে। আমরা যদি সেটির একটা ব্যাখ্যাতে যাই, সেটি হলো একজন ডেঙ্গু পেশেন্টের যখন হেমাটোক্রিট বলে রক্তের একটি উপাদান আছে, সেই উপাদানটি যখন বেড়ে যায় তখন ওই রোগীর প্রেশার কমে যায়, প্রেশার ফল করে। আমাদের নর্মালি প্রেশার থাকে 80/120, এই প্রেশারটি হঠাৎ করেই কমে যায়। আবার কোনো রোগীর যখন রক্তে কোনো একটি স্থান থেকে রক্ত চলে আসে, তখন সেই রক্ত চলে আসা রোগী, যেটিকে আমরা ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলি, সেই ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে তার আইসিইউ প্রয়োজন পড়ে। এখন যেটি হচ্ছে যে একজন ডেঙ্গু রোগী যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করে তাহলে কিন্তু তার আইসিইউ সাপোর্টের কোনো প্রয়োজন নেই। আমি বলবো যে এখানে এক ধরনের অসচেতনতা এর জন্য দায়ী। আমরা যখনই কোনো মানুষ আমরা এই মুহূর্তে জ্বরে আক্রান্ত হব, সাথে সাথে আমাদের প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে ডেঙ্গু টেস্ট, ডেঙ্গু NS1 অথবা ডেঙ্গু IgG/IgM করে সাথে সাথে আবার আরেকটি কোভিড টেস্ট করে নিতে হবে। যদি ডেঙ্গু নেগেটিভ হয় তাহলে কোভিড টেস্ট করে নিতে হবে। যদি ডেঙ্গু পজিটিভ হয় তাহলে একটি জিনিস আপনারা নিশ্চিত করবেন, সেটি হলো যে প্যারাসিটামল ছাড়া আর কোনো ওষুধ খাওয়া যাবে না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনার 1 ঘন্টা পর প্রতি 1 ঘন্টায় আপনাকে 1 গ্লাস করে যে কোনো ধরনের তরল খাবার খেতে হবে। সেটি হতে পারে খাবার, স্যালাইন, সেটি স্যুপ, সেটি লেবুর রস, সেটি কমলা লেবুর রস, সেটি মাল্টার রস, অথবা যে কোনো আমের রস, আনারসের রস। আপনি নিশ্চিত করবেন যে প্রতি ঘন্টায় আপনি লিকুইড জাতীয় কোনো খাবার খাচ্ছেন। এবং আরেকটি জিনিস খেয়াল করতে হবে যে আপনার প্রস্রাবের মাত্রাটা ঠিক আছে কিনা। আমরা যেমন একজন সুস্থ মানুষ 1 গ্লাস পানি খেলে আমার কিন্তু 1 ঘন্টা পরে একটা প্রস্রাবের বেগ আসবে। যদি আপনি এত লিকুইড খাবার খাওয়ার পরেও আপনার প্রস্রাবের বেগটা ওরকম না আসে, তাহলে আপনি বুঝবেন আপনি সমস্যাগ্রস্ত আছেন, আপনার ডেঙ্গুটা খারাপ অবস্থায় যাচ্ছে, সাথে সাথে আপনি হসপিটালে ভর্তি হবেন। এটি একটি সাধারণ নিয়ম। আপনি আপনার প্রস্রাবটাকে যদি খেয়াল রাখেন, আপনার প্রস্রাবটা কোনোভাবেই রংটা যেন অন্যরকম রং না হয়, নর্মাল রঙের আপনার প্রস্রাবটা যদি থাকে। এটি যদি আপনারা আপনার পরিবার এবং আপনার যে কারোর ডেঙ্গু হোক এটি নিশ্চিত করেন, তরল খাবারটা নিশ্চিত করেন, তাহলে ডেঙ্গুতে কিন্তু তেমন কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে খারাপ হলে সাথে সাথে আপনারা হসপিটালে ভর্তি হবেন। বাংলাদেশের ডাক্তাররা কিন্তু অনেক অভিজ্ঞ ডেঙ্গু চিকিৎসায়। আপনারা সঠিক সময়ে হসপিটালে ভর্তি হলে আইসিইউর কোনো প্রয়োজন পড়বে না।
স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরো একজন প্রশ্ন করেছেন দিলজার হাসান। ডেঙ্গুর জন্য কি কোনো ভ্যাকসিন তৈরি হয়েছে? কারা এ বিষয়ে কাজ করছে বাংলাদেশে? ডেঙ্গুর ভ্যাকসিন তৈরি হয়েছে। এই বিষয়ে কাজ করার সাথে সম্পৃক্ত আমিও আছি। কিন্তু ডেঙ্গু ভ্যাকসিনের সাথে যেটি অসুবিধা আমরা ফেস করছি, যে আপনারা জানেন ডেঙ্গুর 4টি ভাইরাস আছে, 4টি সেরোটাইপ, ডেঙ্গু 1, ডেঙ্গু 2, ডেঙ্গু 3 এবং ডেঙ্গু 4। এই 4টি সেরোটাইপের কম্বাইন ডোজ বানাতে হয় ভ্যাকসিনের, যেটি আসলে কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছে। ডেঙ্গুর যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের ট্রায়াল চলছে, এটাকে আমরা বলি তৃতীয় ট্রায়াল, থার্ড ট্রায়াল চলছে। যে আশা করি যে থার্ড ট্রায়ালও আমরা কিছু সমস্যা পেয়েছি, আশা করি যে খুব তাড়াতাড়ি এই ডেঙ্গু ভ্যাকসিন আসবে। ওয়ার্ল্ড ওয়াইড এটি নিয়ে দারুণভাবে কাজ শুরু হয়েছে, তবে এখনো আমি নিশ্চিত করতে পারছি না যে কবে এই ডেঙ্গু ভ্যাকসিনটা বাজারে আসতে পারে। ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রশ্ন করেছেন সানজিদা সাথী। উনি প্রশ্ন করেছেন কিভাবে ডেঙ্গু ভাইরাস যখন একটা মা নতুন বেবি বার্থ দেয় তখন ফিটাসে কিভাবে যায় বার্থের সময়, প্রেগনেন্ট মহিলার থেকে ডেঙ্গু ভাইরাসটা ফিটাসে কিভাবে যায় বার্থের সময়, এটা কিভাবে পসিবল? এই বিষয় সম্পর্কে জানতে যে চেয়েছি। কোনো ভাইরাস জাতীয় রোগ যখন কোনো মায়ের থাকে, সেটি যেহেতু ওই বাচ্চাটি সরাসরি রক্তের সাথে কানেক্টেড, রক্তে যেহেতু ডেঙ্গু ভাইরাসটা থাকে, সেটি অনেক সময় বাচ্চার দেহে যেতে পারে। তবে সেটির রেট অনেক বেশি না, কিন্তু সেটিতে 100% যায়, কিন্তু বাচ্চার দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডি অনেক সময় ওইটিকে আপনার ধ্বংস করতে সক্ষম হয়। তবে ওই বাচ্চাটি কোনো একটি মায়ের যদি ডেঙ্গু থাকে, ডেঙ্গু অবস্থায় যদি কোনো বাচ্চা পেটে থাকে, সেই বাচ্চাটি যখন জন্ম হয়, সেই বাচ্চাটি যদি তার জীবনে ডেঙ্গুতে আক্রান্ত হয়, সেটি কিন্তু খুব খারাপ ডেঙ্গুতে রূপান্তরিত হয়। কারণ তার মায়ের পেটে অবস্থায় সে তার এক ধরনের অ্যান্টিবডি তৈরি করেছে। যেমন ধরেন, যদি তার মায়ের ডেঙ্গু 1 বা ডেঙ্গু 2 দিয়ে তার ডেঙ্গু হয়ে থাকে, তার মায়ের, সে তার দেহে ডেঙ্গু 1 বা ডেঙ্গু 2-র এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সে যখন জীবনযাপন করছে, সে যখন তরুণ অবস্থায় তার যদি ডেঙ্গু ভাইরাস 3 দিয়ে সে আক্রান্ত হয়, তখন ওই যে মায়ের পেটে তার অ্যান্টিবডি ছিল ডেঙ্গু 1-এর বিরুদ্ধে, সেই ডেঙ্গু 1-এর বিরুদ্ধে ফাইট করার জন্য অ্যান্টিবডি ভুলভাবে সে ফাইট করে ডেঙ্গু 3-র বিরুদ্ধে। তখন ওই ফাইটে সে হেরে যায়, কারণ সে ভুল শত্রুকে চিহ্নিত করে সে যুদ্ধ শুরু করেছে। সেই যুদ্ধে সে হেরে যায়, তখন ওই রোগীটির অবস্থা খারাপ হয়। এজন্য আসলে যদি কারো মায়ের পেটে থাকা অবস্থায় যদি কারো ডেঙ্গু থেকে থাকে কারো মায়ের, তার একটি বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। ধন্যবাদ স্যার। তাহলে কি আমরা এটা বুঝবো যে পেটে সন্তান থাকা অবস্থায় একজন গর্ভবতী মা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়, তাহলে এটা তার জন্য একটা হাই রিস্ক, যাতে পরবর্তী সন্তানের জন্য হাই রিস্ক। শুধুমাত্র সন্তানের জন্য না, এটি মায়ের জন্য হাই রিস্ক। আপনারা জেনে থাকবেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রী, ইমিডিয়েট পাস একজন স্টুডেন্ট ছাত্রী আমাদের, ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে গত সপ্তাহে। তার বাচ্চাটি জন্ম হওয়ার পরে সে মারা গেছে। যখনই কোনো একজন প্রেগনেন্ট মায়ের বাচ্চার জন্ম হয়, তখন তার বডিতে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক কমে যায় বাচ্চা জন্মের সাথে সাথে। তখন এই মায়ের জন্য হাই রিস্ক হয়ে যায়। এই জন্য প্রেগনেন্ট মায়ের যে কোনো রোগ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ডেঙ্গভ্যাক্সিয়া এফডিএ অ্যাপ্রুভ যে ভ্যাকসিনটা আছে, সেটা কি ডেঙ্গু 1, 2, 3, 4 যে 4টা টাইপ আছে, এটা থেকে কি সুরক্ষা দিতে সম্ভব? এখনো পর্যন্ত পুরোপুরি সুরক্ষা দিতে সম্ভব নয়। এজন্যই এটি ওয়ার্ল্ড ওয়াইড এখনো ব্যাপক আকারে ভ্যাকসিন কর্মসূচিতে অ্যাড করা হয় নাই এ কারণে। ওয়াহিদ স্যার, আমাদের আরো একজন কোশ্চেন করেছেন, ইফ এনিওয়ান ইজ ইনফেক্টেড উইথ বোথ চিকুনগুনিয়া এন্ড ডেঙ্গু অ্যাট different season, will it affect to weaken his immune system? Yes, if any person infected with
any two virus like as the dengue and chikungunya or dengue and COVID, they will be face a critical condition because in their body the body produce antibody against two viruses. So the antibody fighting with two enemies. So it is very difficult to protect themselves from two enemies together. So be careful about that. We should not infect it with dengue and COVID both in the same time. It will be very harmful for our life. Wahid. স্যার আমাদের আরো একটা কোশ্চেন আছে যে ডেঙ্গুর যে NS1 টেস্ট আছে এটা 7 দিন পর কেন রেকমেন্ড করা হয় না? NS1 টেস্টটা হচ্ছে ডেঙ্গু ভাইরাসের অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট। আপনারা জানেন যে ডেঙ্গু ভাইরাস একটা অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটা একটা অ্যান্টিবডি দিয়ে টেস্ট করা হয়। NS1 একটা অ্যান্টিবডি। এই অ্যান্টিজেনকে তখনই শনাক্ত করতে পারে যখন এই ভাইরাসটার বডিতে ভাইরামিক কন্ডিশন থাকে। একটি রোগীর যখন জ্বর আসে তখন ওই ভাইরাসটা তার বডিতে ভাইরামিক কন্ডিশনে থাকে। যখন জ্বর 3 থেকে 4 দিন হয়ে যায়, 4 দিন হওয়ার পরে সেই ভাইরাসটা আস্তে আস্তে নিজেই মারা যেতে থাকে, তখন আর এই ভাইরাসটি ভাইরামিক কন্ডিশনে থাকে না। তখন অ্যান্টিজেন যে এই অ্যান্টিজেনটাকে অ্যান্টিবডি আর ধরতে পারে না, যে কারণে NS1 টেস্টটা করতে হয় 4 দিনের নিচে, 7 দিন নয়, 4 দিনের মধ্যেই। জ্বর আসার 4 দিনের মধ্যেই NS1 করতে হয়। যদি 4 দিন পার হয়ে যায় তখন অ্যান্টিবডি যেটা IgG অথবা IgM এইগুলো করা লাগে। এজন্য জ্বর আসার সাথে সাথেই একদিনের মধ্যেই গিয়ে NS1 টেস্টটা করা উচিত। ধন্যবাদ স্যার। আমাদের আরো একজন কোশ্চেন করেছে যে ডেঙ্গু ভাইরাস কি মানে প্রথমবার ইনফেক্টেড হওয়ার পর কি সে দ্বিতীয়বার ইনফেক্টেড হওয়ার কোনো চান্স আছে কিনা? হ্যাঁ, এটি চান্স পৃথিবীতে এটি ঘটনা আছে, বাংলাদেশেও আছে। একবার যখন ডেঙ্গু হয় তার আরেকবার হতে পারে, কারণ ডেঙ্গুর 4টি ভাইরাস আছে, 4টি সেরোটাইপ আছে। একটি সেরোটাইপ দিয়ে এক বছর আক্রান্ত হলে আরেকটি সেরোটাইপ দিয়ে কিন্তু আরেকবার। এবং ডেঙ্গু যখন দ্বিতীয়বার যদি কেউ ডেঙ্গু দ্বারা আক্রান্ত হয় তার জন্য ঝুঁকি আরো বেশি। ধন্যবাদ স্যার। আমাদের আরো একজন অডিয়েন্স প্রশ্ন করেছে যে যেহেতু আমরা জানি যে জিকা এবং ডেঙ্গু ভাইরাস ক্যারি করতেছে সেম আমাদের মশাটাই, তো সেক্ষেত্রে কি একই সাথে আমাদের জিকা প্লাস ডেঙ্গু উভয়ে মানে ইয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? জিকার রেকর্ড বাংলাদেশে আমরা এখনো পর্যন্ত পাইনি। চিকুনগুনিয়ার রেকর্ড আছে, ডেঙ্গুর রেকর্ড আছে এডিস মশা বাহিত রোগের মধ্যে, কিন্তু জিকা এখনো পর্যন্ত আমরা বাংলাদেশে পাইনি। ICDDRB চিটং এর একজন ব্যক্তির রক্ত থেকে জিকা ভাইরাস পেয়েছে বলে আমরা শুনেছি, কিন্তু আমরা এখনো বাস্তবে জিকার পেশেন্ট আমরা পাইনি বাংলাদেশে। তাই জিকা নিয়ে খুব বেশি টেনশন করার এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই মুহূর্তে আমাদের একসাথে হতে পারে, সেটির প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা দরকার। ওয়াহিদ। ধন্যবাদ স্যার। আমাদের আরো একটা প্রশ্ন আছে যে রাত 12টার পরে বা স্পেসিফিক টাইমে এডিস মশা কামড়ালে ডেঙ্গু হয় না, এই কথার যৌক্তিকতা কতটুকু? এই কথা আমি কোনোদিন শুনিনি। এই কথা কেউ বলেছে যে রাত 12টার পরে এডিস মশা কামড়ালে ডেঙ্গু হয় না। যে প্রশ্ন করেছে সে কিভাবে জেনেছে আমার ঠিক জানা নেই। এডিস মশা কামড়ালে যে কোনো সময় কামড়ালেই ডেঙ্গু হতে পারে, তবে ডেঙ্গু হওয়ার জন্য এডিস মশা ওই এডিস মশাটার দেহে ডেঙ্গু ভাইরাস থাকে। আমাদের বাংলাদেশে প্রচুর এডিস মশা আছে, কিন্তু সব মশা তো ডেঙ্গু ভাইরাস বহন করছে না। যদি সেই মশাটি ডেঙ্গু ভাইরাস বহন করে তখনই ডেঙ্গু হতে পারে, অন্যথায় কিন্তু ডেঙ্গু হওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমাদের আরো একটি প্রশ্ন আছে যে শিশুদের ক্ষেত্রে এটা মানে ডেঙ্গু ফিভারটা ভালনারেবল বেশি কেন? শিশুদের ক্ষেত্রে ভালনারেবল কারণ হচ্ছে শিশুদের ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে এটি, এবং তাদের যে প্রেসার, ব্লাড প্রেসার
ব্লাড প্রেশারটা কিন্তু খুব কম থাকে। আমাদের মানুষের একটি পূর্ণাঙ্গ অ্যাডাল্ট মানুষের যে ব্লাড প্রেশার থাকে শিশুদের সেটা থাকে না, এবং শিশুদের ইমিউন সিস্টেমও নানান ধরনের রোগের বিরুদ্ধে তাদেরকে ফাইট করে তার ইমিউন সিস্টেমটা ডেভেলপ করতে থাকে ওই সময়টায়। দেখবেন শিশুদের ঠান্ডা, সর্দি, কাশি, নানা ধরনের রোগ কিন্তু হয়, কারণ এই সময়টায় তারা ফাইট করতে থাকে তার এই প্রকৃতিতে। মায়ের পেটে থেকে জন্মানোর পরে এই প্রকৃতিতে যে যত ধরনের ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, তার বিরুদ্ধে তার অবস্থান নেওয়া শুরু হয়। এ কারণে তার প্রতিনিয়তই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডির ফাইট করতে হয়। এই সময় ইমিউন সিস্টেমটা দুর্বল থাকে, আর যে কারণে শিশুরা ডেঙ্গুর ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ। ধন্যবাদ স্যার। আমাদের রুকসানা পারভিন প্রশ্ন করেছে যে ডেঙ্গু আমাদের সেকেন্ড টাইম যখন ইনফেক্টেড করে তখন সেটা অনেক বেশি সিরিয়াস হয় কেন? সেকেন্ড টাইম যখন ইনফেক্টেড করে তখন কেন সিরিয়াস হয়, যদি আমি একটু ব্যাখ্যা করে বুঝাই, একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন আপনার বাসায় চুরি হলো, আপনি প্রথমে খেয়াল করবেন যে আপনার কোন দিক দিয়ে চোর ঢুকেছিল বাসায়। আপনি কিন্তু ধরেন পেছনের জানলা দিয়ে চোর আপনার মোবাইল নিয়ে গেছে, আপনি পেছনের জানালায় আপনি সতর্কতা অবলম্বন করবেন সাধারণত, যে পেছনের জানালাটাতে কিভাবে বন্ধ করা যায় অথবা কিভাবে প্রোটেকশন দেওয়া যায়। কিন্তু এরপরে চোরটি যদি আপনার দরজা দিয়ে ঢোকে, আপনি হয়তো চিন্তাই করেন নাই যে দরজা দিয়ে চোরটা ঢুকতে পারে, তখন আপনি কিন্তু চুরি করবে না, সে করবে ডাকাতি। কারণ ডাকাত কি করবে, দরজা ভেঙে ঢুকবে, তখন বড় রকমের ক্ষতি আপনার বাসায় হবে। ঠিক ব্যাপারটি এরকম যে যখন ডেঙ্গু 1 দিয়ে আপনার বডি দেহ অ্যান্টিবডি তৈরি করলো, সে আপনার দেহ চিনে হচ্ছে ডেঙ্গু 1 নামক শত্রুকে চিনে। কিন্তু যখন আপনার সেকেন্ড টাইম ডেঙ্গু হবে, তখন ডেঙ্গু 2 বা 3 দ্বারা যদি হয়, তখন সে বুঝতেই পারবে না যে ডেঙ্গু 2 বা 3 শত্রু। সে শত্রু হিসেবে চিহ্নিত করে রাখছে ডেঙ্গু 1 কে। এই ভুল চিন্তা করবে সে যে এই ডেঙ্গু 2 শত্রু মনে করবে না সে, বা শত্রু মনে করলেও যখন করবে তখন সে আর ফাইট করে অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, বা তৈরি করার জন্য সে কম তৈরি করতে পারবে, দুর্বল অ্যান্টিবডি তৈরি হবে। এই কারণে সেকেন্ড টাইম যখন ডেঙ্গুতে আক্রান্ত হয় তখন মানুষের ক্ষতি বেশি হয়। ওয়াহিদ স্যার, তাহলে কি আমরা বলতে পারি যে একজন মানুষ তার জীবনে টোটাল 4 বার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার মানে সম্ভাবনা আছে? যদি 4 ধরনের ভাইরাস আমাদের এনভায়রনমেন্টে থাকে। আমাদের বাংলাদেশে 1, 3 এবং 2। 3 সবচেয়ে বেশি হয়েছিল 2019 সালে, 1 হয়েছিল 2000 সালে। এই ভাইরাসটা প্রকৃতিতে থাকতে হবে, যদি থাকে তাহলে 4 বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ধন্যবাদ স্যার। আমাদের আরো একটি প্রশ্ন এসেছে যে ডেঙ্গু মশার মানে বিস্তারের জন্য দরকার হয় পরিষ্কার পানি এবং কিউলেক্স মশার জন্য দরকার হয় নর্দমার পানি। মশার কোন মেকানিজমের জন্য এমন আলাদা এনভায়রনমেন্ট বা পরিবেশের প্রয়োজন হয়? প্রত্যেকটা জীবের একটি নির্দিষ্ট ধরনের খাবার আছে, তাই না? যেমন ছাগল এবং মানুষের খাবার নিশ্চয়ই এক না, বা মানুষের মধ্যে যদি আমরা বলি, মানুষের আফ্রিকানদের খাবার প্যাটার্ন একরকম, আমেরিকান বা ইউরোপিয়ানদের খাবার প্যাটার্ন একরকম, আমাদের এশিয়ানদের খাবার প্যাটার্নটা আরেক রকম। ঠিক এডিস মশার যে লার্ভা, সেই লার্ভাটার যে খাবার বা বেঁচে থাকার যে পরিবেশ, এই পরিবেশটি ভিন্ন, এবং কিউলেক্স মশার খাবার এবং বেঁচে থাকার পরিবেশটি ভিন্ন। কিউলেক্স মশা অর্গানিক পলিউটেন্টের পরিমাণ বা অর্গানিক ম্যাটারের পরিমাণ যে পানিতে বেশি থাকে, সেই পানিতে কিউলেক্স মশা জন্মায়, আর অর্গানিক পলিউটেন্টের পরিমাণ যেখানে কম থাকে সেখানে এডিস মশা জন্মায়। এটি একটি আচরণগত পার্থক্য দুটি প্রজাতির ক্ষেত্রে, তাই এই আচরণের কারণে তার স্বভাব এবং জন্মস্থান এবং খাবার দাবার ভিন্ন। ধন্যবাদ স্যার। আমাদের আরো একটি প্রশ্ন এসেছে যে ডেঙ্গু চিকিৎসাতে যে ডেঙ্গু থেকে সুস্থ ব্যক্তির প্লাজমা ব্যবহার করা হয়, এতে সুবিধা এবং অসুবিধাগুলো কি কি? প্লাজমা ব্যবহার করার প্রয়োজন পড়ে তখনই যখন কোনো একজন রোগীর প্লাজমা লিকেজ হয়। প্লাজমা লিকেজ মানে হলো রক্ত থেকে প্লাজমাটা বের হয়ে যায়, রক্ত নালীর ছিদ্র হয়ে যায়। ডেঙ্গু ভাইরাস কি করে, রক্ত নালীকে ছিদ্র করে ফেলে, ছিদ্র করলে রক্ত থেকে প্লাজমা বেরিয়ে যায়।
যখন প্লাজমা বেরিয়ে যায় তখন সেই রোগীটি ডেঙ্গু শক সিনড্রোমে রূপান্তরিত হয়, তার প্রেশারটি হঠাৎ করে কমে গিয়ে সেই রোগীটি মারা যায়। সেজন্য প্লাজমা থেরাপি বা প্লাজমা দিতে হয় রক্ত থেকে, রক্ত নিয়ে প্লাজমা দিয়ে সেইটাকে চিকিৎসা করা হয়। প্লাজমা চিকিৎসা জরুরি প্রয়োজন ছাড়া আমরা করতেও বলি না, তবে প্রয়োজন হলে সেটি করতে হবে। ওয়াহিদ। জি স্যার, ধন্যবাদ। আমাদের আরো একটি প্রশ্ন আছে। আমাদের যে একটা মশা দেখলাম যেটা হচ্ছে ডেঙ্গুর লার্ভা গুলোকে খেয়ে ফেলে, তো এগুলো মানে ওই মশাটা কেন মানে করা হয় না, অর্থাৎ মানে ব্যবহার করা হয় না ডেঙ্গু প্রিভেন্টের জন্য, এবং এটা কি কোনো অন্যান্য দেশ করে কিনা? অনেক দেশই এটি করে, শুধুমাত্র মশা এই মশাটিকে ব্যবহার করে না, একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া গাপ্পি ফিশকে ব্যবহার করে। আমাদের দেশে মশক নিধনে সমন্বিত মশক পরিকল্পনা বা ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট সিস্টেমটা সেরকম ভাবে বাস্তবায়িত হয়নি। আমরা বহু বছর যাবত এটি নিয়ে চিৎকার করছি, রেকমেন্ডেশন দিচ্ছি, কিন্তু আসলে বাস্তবে আমরা সেটি পালন করতে আমরা দেখছি না। আমি জানি না সেটি কেন করা হচ্ছে না। ধন্যবাদ স্যার। আমাদের আরো কিছু প্রশ্ন আছে। অ্যান্টিবায়োটিক কি ডেঙ্গু থেকে মানে সুস্থতা দান করতে সাহায্য করে? যখন কারো ডেঙ্গু হবে অ্যান্টিবায়োটিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ডেঙ্গু রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, তাহলে সেই রোগীর অবস্থা আরো খারাপ হবে। অ্যান্টিবায়োটিক ডেঙ্গু ভাইরাসের বিরুদ্ধে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে না, বরং আরো খারাপ অবস্থা তৈরি করবে রোগীর। এই জন্য ডেঙ্গু হলে শুধুমাত্র প্যারাসিটামল ছাড়া অন্য কোনো চিকিৎসার প্রয়োজন নাই। আমি যেটা বলছিলাম যে 1 ঘন্টা পর পর তরল খাবার, বিভিন্ন ধরনের তরল খাবার, পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম তাকে একসময় সুস্থতা দিবে, কিন্তু এর মধ্যে ডাক্তারের পরামর্শ এবং রক্ত পরীক্ষা 1 দিন পর পর করতে হবে। ধন্যবাদ স্যার। আমাদের আরো একটি প্রশ্ন আছে, এটি লাস্ট প্রশ্ন আমাদের। ও পজিটিভ রক্তের মানুষকে এই মশাটা বেশি কামড়ায় কেন? এটি কোনো স্পেসিফিক রিজন আছে? রক্তের যে অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামাইনো অ্যাসিডের যে গন্ধ, সেই গন্ধটা এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণের যে গন্ধ, এই গন্ধটা মশাকে আকৃষ্ট করে। ও পজিটিভ রক্তের মানুষের অ্যামাইনো অ্যাসিডের একটা গন্ধ আছে, যে গন্ধটা মশার আকৃষ্টের কারণ। আর এদের কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ মাত্রাটা একটু বেশি থাকে, যে কারণে ও পজিটিভ রোগীদের ও পজিটিভ মানুষকে মানুষ এই মশা কামড়াতে বেশি পছন্দ করে। ধন্যবাদ স্যার আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা স্যারকে পেয়েছিলাম 1 ঘন্টার জন্যই। সবাইকে ধন্যবাদ স্যার, এবং আপনাকেও ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের সেমিনারটি এখানেই শেষ করছি। তোমরা যারা গবেষণা করতে আগ্রহী বা বিদেশে যেতে চাও, তারা যারা রিসার্চ আর্টিকেল লিখতে চাও, আমাদের সংগঠনের মাধ্যমে অথবা কয়েকটা গ্রুপ মিলে আমার সাথে যদি কাজ করার ইচ্ছা থাকে তোমরা করতে পারো। এটা আমার নাম্বার, বা আমার ডিপার্টমেন্টে যোগাযোগ করতে পারো। আর ইউটিউব এবং ফেসবুকে আমার এই ডেঙ্গু নিয়ে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে এলাকার মানুষের সম্পৃক্ত করতে পারো এই এডিস মশা নির্মূলে বা ডেঙ্গু নির্মূলে, তাহলে দেশের জন্য একটু হলেও কাজ হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের মূল্যবান সময় আমার সাথে দিয়েছো, এই জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।